সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, ফ্রান্সকে সরাসরি না বলে দিয়েছে ইরান। এপাশে হরমুজ প্রণালীকে নিয়েই ইরান আর আমেরিকার মধ্যে মারাত্মক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। কাতারের রাজধানী দোহায় যে বৈঠকের দাবি করে আসছিল আমেরিকা, ইরান তা এখন পরিষ্কার করে বলছে এই ধরনের বৈঠকে বসার কথা তাদের নেই। তবে কাতারের মধ্যস্থতায় পরোক্ষভাবে হয়তো কিছু বার্তা আদান প্রদান হতে পারে। তাহলে আসলে ব্যাপারটা কি? এপাশে ইসরায়েলের হাইফা বন্দর নগরী কেঁপে উঠেছে ভয়াবহ এক বিস্ফোরণে। কারা এই বিস্ফোরণের পেছনে রয়েছে, কারা এর সাথে জড়িত? একই সময়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুদ্ধমন্ত্রী ইসরায়েল কাটজ দক্ষিণ লেবানন সফর করেছেন। তারা আসলে কি বার্তা দিতে চাইলেন? তারা কি লেবাননের প্রতিরোধ গোষ্ঠীকে তুচ্ছ তাচ্ছিল্য করতে চাইলেন? তারা কি ইরানকে কোনো বার্তা দিতে চাইলেন? সুপ্রিয় দর্শক, এইসব বিষয় নিয়ে এখনকার ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে বরাবরের মতোই বলি, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে টক উইথ সিরাজের সাথেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনা করি। ফ্রান্সকে একেবারে সরাসরি না বলে দিয়েছে ইরান। কি বিষয়ে না বলল? ফ্রান্স প্রস্তাব দিয়েছিল হরমুজ প্রণালী এলাকায় ইরান যে মাইন বসিয়ে রেখেছিল আমেরিকা এবং ইসরায়েলের সাথে যুদ্ধের সময়, সেই মাইন পরিষ্কার করা বা অপসারণ করার জন্য ইরানের সাথে সহযোগিতা করতে চেয়েছিল ফ্রান্স। তারা বলেছিল যে আমরা যৌথভাবে কাজ করি। এই প্রস্তাব দিয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। ইরানের পক্ষ থেকে আজকে একেবারে পরিষ্কারভাবে বলা হয়েছে যে এই ধরনের সহযোগিতার কোনো প্রয়োজন নেই, ইরান বিষয়টি একাই দেখবে। হরমুজ প্রণালী থেকে কতগুলো মাইন সরাতে হবে আর কতগুলো সরাতে হবে না, মাইন কিভাবে সরাতে হবে কিভাবে সরাতে হবে না, সেটা ইরান ভালো বোঝে, সেটা ইরানই দেখবে। এখানে কারোর কোনো হস্তক্ষেপের প্রয়োজন নেই, কারোর সহযোগিতা করারও প্রয়োজন নেই। ইরান বিষয়টা দেখবে, এখানে তোমাদের এই সহযোগিতা লাগবে না, ধন্যবাদ। ইরান এখানে একদম পরিষ্কার বার্তা দিয়ে দিয়েছে ফ্রান্স সহ যারা যারা হরমুজ প্রণালীর ব্যাপারে ইন্টারেস্টেড তাদের সবাইকে বার্তাটা পরিষ্কার হলো এই যে হরমুজ ইরানের, ইরান দেখবে। এখানে কারোর কোনো খবরদারি, কারোর কোনো মাতব্বরি ইরান এগুলো পছন্দ করে না, এগুলো দেখবে না, এগুলো দেখতে চায় না। ফ্রান্সকে এই কথা বলার আরও বড় কতগুলো কারণ আছে। একটা কারণ হচ্ছে বেশ কয়েকদিন আগে খবর বেরিয়েছিল ফ্রান্স এবং ব্রিটেন মিলে তারা হরমুজ প্রণালীতে একটা অভিযান চালাতে চেয়েছিল। ইরান যে হরমুজ প্রণালী আটকে রেখেছিল সেই আটকে রাখা অবস্থা মুক্ত করতে, অর্থাৎ হরমুজ প্রণালী মুক্ত করতে। কিন্তু তখন ইরানের কড়া এবং কঠোর হুঁশিয়ারির মুখে ফ্রান্স সেখান থেকে পিছু হটেছিল। তারা বলেছিল যে না, আমরা এই ধরনের কোনো পরিকল্পনার সাথে জড়িত না। আবার এপাশে গতকাল ওমানের সাথে ফ্রান্স কয়েকটা চুক্তি করেছে, তার ভেতরে হরমুজ প্রণালী নিয়ে একটা ব্যাপার আছে। এখানে ফ্রান্সের সাথে এই চুক্তি করার পর ওমানের পক্ষ থেকে নাকি বলা হচ্ছে, এখনও কনফ্লিক্টিং ব্যাপারটা, ওমান ইরানের সাথে যৌথভাবে হরমুজ প্রণালীতে ফি নিতে রাজি নয়, টোল নিতে রাজি নয়, অর্থাৎ ওমান টোল না নেওয়ার পক্ষে। এই কথাগুলো মূলত পশ্চিমা জগৎ থেকে এসেছে। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্যই একটা প্রতিক্রিয়া জানিয়েছে একটু পরোক্ষভাবে, যে ওমান যদি এই রকম কথা বলে থাকে বা ওমান যদি হরমুজ প্রণালী ম্যানেজমেন্টের ব্যাপারে আমাদের সাথে আসতে রাজি না হয় বা অনিচ্ছা থাকে বা হরমুজ প্রণালী থেকে টোল যদি না নিতে চায়, সেটা ওমানের ব্যাপার। কিন্তু যদি সেরকম হয় তাহলে ইরান একাই হরমুজ প্রণালী ম্যানেজ করবে। এখনও চূড়ান্ত এই ব্যাপারে কথাটা বলা যাচ্ছে না, কারণ আমরা এর আগে দেখেছি যে তারা ইরানের সাথে কিন্তু শক্ত অবস্থানে ছিল। হঠাৎ করে এই জায়গা থেকে দুর্বল বা নরম অবস্থানে চলে যাওয়ার কথা না। যদি গিয়ে থাকে তাহলে কেন গেল, কি ব্যাপার, এর ব্যাকগ্রাউন্ডটা কি, সেগুলো জানার ব্যাপার। তো এই জায়গায় ইরানের পরিষ্কার কথা
ওমানও যদি না আসে তাহলেও কোনো সমস্যা নেই, ইরান একাই দেখবে। ওমানও যদি না আসে, এই কথা বলছে এই কারণে, বা ইরান যে কারণে বলছে এই কথাটা, সেটা হচ্ছে যে হরমুজ প্রণালীর পুরো উত্তর পাশ এবং বেশিরভাগ জায়গা কিন্তু ইরানের, আর ওমানের কম জায়গা। তার কারণ হচ্ছে হরমুজ প্রণালীতে যে সমস্ত দ্বীপ, সেই সমস্ত দ্বীপ কিন্তু ইরানের পাশে, ওমানের পাশে তেমন একটা নেই। তো ওই দ্বীপ, অর্থাৎ এই দ্বীপ থেকে ওই দ্বীপ, ওই দ্বীপ থেকে ওই দ্বীপ, এইরকম একটা দ্বীপ থেকে আর একটা দ্বীপ, এই করতে করতে হরমুজ প্রণালীর বেশিরভাগ এলাকা কিন্তু ইরানের পক্ষে পাশে চলে যায়। আমি আবার বলি, তাহলে মনে হয় আশা করি ক্লিয়ার হবেন। ধরুন হরমুজ প্রণালীর একেবারে উত্তর পাড় হচ্ছে ইরান, সেখান থেকে ধরুন কথার কথা 10 নটিক্যাল মাইল হচ্ছে সামনে যাবে, গেলে ইরানের ভূখণ্ড থেকে আন্তর্জাতিক পানি সীমা শুরু হবে। তো দেখা গেল 8 নটিক্যাল মাইল যাওয়ার পরে একটা দ্বীপ পড়েছে, তাইলে ওই দ্বীপ তো ইরানের ভেতরে পড়লো আলটিমেটলি। তাইলে ইরানের ভূখণ্ড কিন্তু আরও 8 নটিক্যাল মাইল দূরে সামনে এগিয়ে গেল। মূল যে একদম সাগরের যে তীর, সেইখান থেকে 8 মাইল সামনে, 8 নটিক্যাল মাইল সামনে আসলো। এখান থেকে যে দ্বীপটা, সেখান থেকে আবার 8 নটিক্যাল মাইল সামনে যাবে, এইভাবে। তো দেখা গেছে এইভাবে করতে করতে সেই ওমানের কমই পড়ে, ইরানের বেশি পড়ে। তো যাই হোক, যেহেতু এখানে ইরান মূল শক্তি, সেক্ষেত্রে ইরানের বক্তব্য হচ্ছে হরমুজ প্রণালী আর আগের অবস্থায় তো যাবেই না, এখানে কারো কোনো মাতবরিক কর্তৃত্ব, প্রভুত্ব, এর কোনো কিছু চলবে না। যা দেখার এই হরমুজ প্রণালীর যা ভালো মতো সব কিছু ইরান দেখবে। ওমান সাথে থাকলে ভালো, না থাকলে নেই, তারা তাদের মতো। বাট ইরানের জায়গা থেকে সরবে না, একেবারেই পরিষ্কার কথা। এই জায়গাটাই প্রশ্ন আসে আমাদের অনেকের ভেতরে, হয়তো প্রশ্ন আসতে পারবে যে ইরান কি একা টিকে থাকতে পারবে? সারা বিশ্ব যদি এই জায়গায় ইরানের বিরুদ্ধে চলে যায় তাহলে কি করবে? এখানে সবচেয়ে সহজ কথা এবং বড় কথা হচ্ছে, দেখেন, রাশিয়া এবং চীন বাদ দিলে যে বাদ বাকি বিশ্ব শক্তি থাকে, সেই শক্তির সম্মিলিত যে রূপ, তার চেয়ে বড় শক্তি হচ্ছে আমেরিকা। আমি আশা করি আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি কি বলতে চেয়েছি। চীন এবং রাশিয়া বাদ দিলে ইউরোপীয় বা নেটো জোট যেটা, সেটার যে সম্মিলিত রূপ, তার যে শক্তি, তার চেয়ে একার বেশি শক্তি হলো আমেরিকার। সেই আমেরিকা আর ইসরায়েল যখন একসাথে এসে যুদ্ধ করেছে, আর ইরান সেই আমেরিকা ইসরায়েলকে এইভাবে নাকানি চুবানি খেয়েছে, মার্কিন ঘাঁটিগুলোর পরিস্থিতি আপনারা সবাই জানেন যে কী অবস্থা মধ্যপ্রাচ্যে হয়েছে, এবং কম ফেলাই তো আমেরিকা এই চুক্তির দিকে দৌড়ায়, এটা তো সোজা কথা। ফলে ওই ভাবনাটা, ওই টেনশনটা, ওই দুশ্চিন্তাটা না করলেও চলবে যে সারা বিশ্বের সব দেশ যদি মিলে আসে তাহলে কি হবে। না, ইরান এই জায়গায় ভয় পাচ্ছে না। ইরানের বক্তব্য হচ্ছে যে এটা আমার, এটা আমাকেই ম্যানেজ করতে হবে, আমিই করব, তাতে যাই হোক না কেন। আর এখানে আমি আপনাদেরকে আরেকটু বলি, ওই যে সেই চীন রাশিয়া, ইরানের ব্যাপারে তাদের যে অবস্থান, যুদ্ধের আগে যে অবস্থান ছিল, যুদ্ধের সময় সেই অবস্থান, বরং এখন আরও শক্ত হয়েছে দুই কারণে। এক হচ্ছে যে রাশিয়া এবং চীন দুই দেশেরই ইরানকে প্রয়োজন। এই কেন প্রয়োজন সেই ব্যাখ্যা কিন্তু আমি বহুবার দিয়েছি। আজকে খুব সংক্ষেপে বলি যে ইরান যদি মধ্যপ্রাচ্যে না থাকে, রাশিয়া এবং চীনের কোনো মধ্যপ্রাচ্যে কোনো পা রাখার জায়গা থাকবে না। আমেরিকাকে কর দিয়ে, ইসরায়েলকে কর দিয়ে মধ্যপ্রাচ্যে ঢোকা লাগবে চীন এবং রাশিয়ার চেয়ে চীনের সংকটটা বেশি। অতএব ইরানকে টিকিয়ে রাখতে হলে, ইরানকে বাঁচিয়ে রাখতে হলে এবং ইরানকে বিজয়ী করতে হলে চীন এবং রাশিয়াকে সাপোর্ট দিতেই হবে, এবং এই সাপোর্টটা দেওয়া তাদেরই প্রয়োজন, এটা ইরানের জন্য না। চীন রাশিয়া এখানে সাপোর্ট দেবে না এটা ভাবার কোনো কারণ নেই, এবং চীন রাশিয়া ইরানের সাথে নেই এটাও ভাবার কারণ নেই। বরং যুদ্ধের সময় বা যুদ্ধের আগে যা ছিল তার চেয়ে এখন বেশি শক্ত চীন রাশিয়ার অবস্থান। এটা গেল একটা কারণ, তাদের স্বার্থের প্রয়োজন। আর একটা কারণ হচ্ছে যে ইরানকে নিয়ে চীন এবং রাশিয়ার হয়তো একটা কনফিউশন ছিল যে আমরা যে এই অস্ত্র দিচ্ছি, সাপোর্ট দিচ্ছি, প্রযুক্তি দিচ্ছি, এইগুলো ঠিকমতো ব্যবহার করতে পারবে ইরান, নাকি আমাদের এই অস্ত্র, এই সাপোর্ট এবং এই প্রযুক্তি মায়ের খেয়ে দেবে, তখন আমাদের বাজার নষ্ট হবে। কিন্তু যুদ্ধে ইরান যথেষ্ট সফলতার পরিচয় দিয়েছে এবং সাকসেসফুলি
ইসরায়েল এবং আমেরিকাকে মোকাবেলা করেছে। এই জায়গা থেকে রাশিয়া এবং চীন অবশ্যই এখন এইভাবে ভাবতে বাধ্য হবে যে না, ইরানকে দিলে সে ঠিক মতোই কাজটা করতে পারবে। অতএব ইরানের উপরে সামরিক, রাজনৈতিক এবং কূটনৈতিক সব পর্যায়ে চীন এবং রাশিয়ার আরও বেশি আস্থা বেড়েছে। অতএব হরমুজ প্রণালী ম্যানেজমেন্টের যে ব্যাপারটা, সেই জায়গায় আপনারা নিশ্চিত থাকতে পারেন ইরানের পেছনে চীন এবং রাশিয়া আছে, এবং ইরান নিজে তো শক্তিশালী বটেই, এখানে চীন এবং রাশিয়ার একটা সমর্থন আছে, সেই সমর্থনও ইরানকে শক্তিশালী করছে, এবং সেই জায়গা থেকে ইরান যথেষ্ট স্ট্রংলি বলতে পারছে যে এখানে কারোর প্রয়োজন নেই, এটা আমরাই ম্যানেজ করব। এই ম্যানেজমেন্টের মূল যে কাজ সেটা হচ্ছে জাহাজ কোনটা ঢুকতে পারবে, কোনটা আসতে পারবে, এটা সমস্ত সব কিছু ইরান কন্ট্রোল করবে, নাম্বার 1। নাম্বার 2, প্রতিটি জাহাজ টোল দেবে। ইরান কাকে ছাড় দেবে, কাকে ছাড় দেবে না, সেটা ইরানের ব্যাপার। নাম্বার 3 হচ্ছে যে হরমুজ প্রণালীর যে সত্যিকার অর্থেই পরিবেশ বাঁচানোর একটা প্রশ্ন আছে। এত বিপুল পরিমাণে জাহাজ চলাফেরা করে, এত বিপুল পরিমাণে তেল এবং তেলজাত পণ্য, গ্যাস এখান থেকে পরিবহন হয়, এর অনেক কিছুই সমুদ্রের পানিতে মেশে, এবং দক্ষিণের বাতাস হলে উত্তরের কূলে অর্থাৎ ইরানের উপকূলে গিয়ে সেইগুলো জমা হয়। এই বর্জ্য, এই নষ্ট জিনিস সব জমা হয়। এতে ইরানের উপকূলীয় অঞ্চল, অর্থাৎ সেটা তো ইরানের সীমা, ইরানের সীমানার ভেতরে কেউ কোনো কিছু নষ্ট করবে আর ইরান তার খেসারত দেবে, এটা তো হতে পারে না। যার কারণে ওই পরিবেশ ম্যানেজমেন্টের জন্য, ওই পরিবেশ ব্যবস্থাপনা করার জন্য পয়সার প্রয়োজন। যারা জাহাজ নেবে তাদেরকেই পয়সা দিতে হবে, এটা হচ্ছে ইরানের যুক্তি। ফলে এই যুক্তিকে খুব একটা নাকচ করা বা লঙ্ঘন করার বা রিজেক্ট করার সুযোগ খুব একটা নেই। যার কারণে ইরান যে শক্ত অবস্থান নিয়েছে, সেই শক্ত অবস্থান মনে হয় ধরে রাখতে পারবে, এবং ইরানের এই অবস্থানকে মেনে নিয়েই সবাইকে হরমুজ প্রণালী ব্যবহার করতে হবে। হরমুজ প্রণালী ব্যবহার না করলে কি হবে? দেন অ্যান্ড দেয়ার তেলের দাম বেড়ে যাবে, গ্যাসের দাম বেড়ে যাবে, সারা বিশ্বে জ্বালানি সংকট পড়বে, জ্বালানির দাম বেড়ে যাবে। তখন সারা বিশ্বে পণ্য মূল্য, বাজার খরচ, পরিবহন খরচ সমস্ত সব কিছু বাড়বে, এবং বিশ্বের অর্থনীতি অস্থিতিশীল হয়ে যাবে। শুধু অস্থিতিশীল নয়, মন্দা হয়ে যাবে। তখন কি হবে? অতএব হরমুজ প্রণালীকে বাঁচিয়ে রেখে সবাইকে ভাবতে হবে। আর হরমুজ প্রণালীকে যদি বাঁচিয়ে রাখা মানে উন্মুক্ত রাখতে হয়, তাহলে ইরানের কথা শুনতে হবে। তা না হলে আবার যুদ্ধ পরিস্থিতি এখানে। এই বিষয়টা নিয়ে গ্যাড়াকলে পড়ে গেছে আমেরিকা যে সমঝোতা করেছে ইরানের সাথে 14 দফা, সেই সমঝোতায় কিন্তু ইরানের দাবি অনুযায়ী, ইরানের বক্তব্য অনুযায়ী যে 60 দিন টোল ফ্রি থাকবে, এরপরে গিয়ে এই হরমুজ প্রণালীর ব্যবস্থাপনার দায়িত্ব থাকবে ইরানের হাতে, ইরানের দাবি অনুযায়ী। এবং প্রকাশিত যে সমঝোতা আমরা দেখেছিলাম তাতে এই বিষয়টা এইভাবে উল্লেখ করা হয়েছে। এখন আমেরিকা যদি যুদ্ধ পরিস্থিতি বন্ধের পরে, স্বাভাবিক হওয়ার পরে এখন যদি মুসরামুসরি করে, ইরান তো ছাড়বে না। ইরানের পরিষ্কার বক্তব্য হচ্ছে, ইরানের জেনারেলরা আজকেও বক্তব্য দিয়েছে, যুদ্ধবিরতি বা সমঝোতার যদি কোনো একটা ধারা লঙ্ঘন করা হয় তাহলে তার জবাব ইরান সামরিকভাবে দেবে। তার মানে মধ্যপ্রাচ্যে আমেরিকার যে সমস্ত অবস্থান আছে, ঘাঁটি আছে, সেগুলো আবার ইরানের টার্গেটে পড়ে যাবে, এবং সেগুলোর উপর ইরান আবার হামলা চালাবে। ব্যাপারটা যদি তাই হয় তাহলে পরিস্থিতি কিন্তু আবার মারাত্মক রকমের বিস্ফোরণোন্মুখ হয়ে উঠবে। এই বিস্ফোরণোন্মুখ হয়ে ওঠার ফলে যা হবে, হরমুজ প্রণালী টোটালি বন্ধ হবে, মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হবে, আবার সারা বিশ্বে ভয়ঙ্কর একটা ক্রাইসিস তৈরি হবে, এবং সেখান থেকে আস্তে আস্তে বড় পরিসরে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। এই রিস্ক আমেরিকা এবং তার বন্ধুরা মিলে নেবে কিনা সেটা তাদের পরামর্শ করে দেখার ব্যাপার। আর এখানে পাকিস্তান এবং কাতার বিশেষ করে তারা মধ্যস্থতা করছে, তারাও বিষয়গুলো আমেরিকার কাছে তুলে ধরতে পারে। সুপ্রিয় দর্শক, এবার একটু আলোচনা করি ইসরায়েলের পরিস্থিতি। ইসরায়েলের হাইফা নগরীতে ভয়াবহ গাড়ি বিস্ফোরণ ঘটেছে। খবরটা এসেছে যে হাইফা নগরী কেঁপে উঠেছে।
সেখানে একজন নিহত হয়েছে বলে সর্বশেষ খবর আমি দেখেছিলাম। তারপরে আর কতদূর কি জানি না। কাউকে গ্রেপ্তার করতে পারেনি, কোনো সংগঠন বা ব্যক্তি এই হামলার দায়িত্ব স্বীকার করেনি। ইসরায়েলের পক্ষ থেকে এমন কোনো কথা বলা হয়নি যে ইরান বা লেবাননের প্রতিরোধকারী সংগঠন বা অন্য কোনো প্রতিরোধকারী সংগঠন এই হামলা চালিয়েছে, এমন কোনো কথা কেউ বলেনি। তবে ইসরায়েলের পুলিশ